আমরা আবার যুক্ত হয়ে যাই আমাদের লাইভ ক্লাসে। ওকে, আমরা আবার যুক্ত হলাম। একটা কথা আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। নিশ্চয়ই আমাদের আড়ালেও সূর্য হাসবে। আমরা মেঘ দেখে কেউ ভয় করব না। একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেই, যতগুলো মানুষ ছিল আবার সবাইকে একটু জড়ো করি। ওকে, তাহলে দেখো আমরা 17 পর্যন্ত ছিলাম, আমার মনে আছে আমরা 17 পর্যন্ত ছিলাম। তুমি এটা খেয়াল করো তো ভাই, তুমি এটা খেয়াল করো যে এই যে প্রশ্নগুলো এসছে এগুলো আসলেই মানে একদম নতুন প্রশ্ন কিনা না রিপিট প্রশ্ন। ঘটনাটা খেয়াল করো। হোমোসেপিয়েন্স, তুমি বিসিএস এর বিজ্ঞান প্রশ্নগুলো দেখো, অথবা তুমি নার্সিং এর বিজ্ঞান প্রশ্ন দেখো, দেখবা বিজ্ঞান প্রশ্নের মধ্যে এই হোমোসেপিয়েন্স কখনো না কখনো প্রশ্ন এসেছে। এটা একটা রিপিট প্রশ্ন। গ্রাফিতি, এটা একটা রিপিট প্রশ্ন। গ্রাফিতি যেটা, এটা একটা রিপিট প্রশ্ন। দেশের প্রথম সংবাদ পাঠিকা, এটাও রিপিট প্রশ্ন, এটা গত বছরের প্রশ্ন। এই 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নই রিপিট, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন। এই 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নই বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, এবার আসো 5 নম্বর প্রশ্ন, রাজা রবি বর্মার আসল পরিচয়। এটা তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারু কারুকলা অনুষদের যদি প্রশ্নটা ঘাটো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারু কারুকলা অনুষদের প্রশ্ন যদি তুমি দেখো, তাহলে দেখবা এই প্রশ্ন আসছে। এটাও রিপিট প্রশ্ন, এটাও বিগত বছরের প্রশ্ন, বিগত প্রশ্ন। এবার আসো মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, বিগত প্রশ্ন। কোম্পানি শৈল প্রবর্তন শহর, বিগত প্রশ্ন, বিগত প্রশ্ন। অর্থাৎ 7টা প্রশ্নের মধ্যে 6টাই দেখালাম বিগত। 21শে পদকের প্রবর্তক, 21শে পদকের প্রবর্তক এইটা অ্যাকচুয়ালি বিগত প্রশ্ন না। 21শে পদকের প্রবর্তক এটা অ্যাকচুয়ালি বিগত না, এটা আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। বাট 21শে পদক নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন এসছে। আচ্ছা, আমরা ধরে নিলাম 8টা প্রশ্নের মধ্যে আমরা এই 2 নাম্বার আর 8 নাম্বার প্রশ্ন বাদে বাকি 6টা প্রশ্নই হলো রিপিট প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখি, এর পরের পৃষ্ঠায় আসি। 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, জাতীয় পতাকার অনুপাত রিপিট। রিক্সা শব্দটা রিপিট প্রশ্ন। উত্তরা গণভবন রিপিট। 12 নম্বর প্রশ্ন, টেরাকোটা রিপিট প্রশ্ন। প্রথম বৃক্ষরোপণ, এটাও বিগত বছরের রিপিট প্রশ্ন। জেন জেড, এই যে জেন জি যেটা বলে, এইটা এই বছরের সাম্প্রতিক প্রশ্ন, এই বছরের আলোচনায়। তাহলে আমরা 14টা প্রশ্ন সলভ করতে গিয়ে 3টা প্রশ্ন একদম নতুন পেয়েছি, 3টা প্রশ্ন নতুন। রাষ্ট্রীয় মনোগ্রামের 15 নম্বর প্রশ্ন রিপিট। এবার আসে 16 নম্বর টাইপোগ্রাফি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন সলভ করলে বা C1 ইউনিটের প্রশ্ন সলভ করলে তুমি এটা দেখতে পাবা টাইপোগ্রাফি আসছে জাহাঙ্গীরনগরে। 17 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার এখানে নাই। প্রথম এশীয় চারুকলা প্রদর্শনী যেটা, এটা 1981 সালে প্রথম শুরু হয়েছিল, অ্যান্সারটা নাই এখানে, আমরা এটা স্কিপ করলাম। 18 নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাহলে এখনো পর্যন্ত আমি তোমাকে যতগুলো প্রশ্ন দেখিয়েছি ব্রাদার, 18টা 17টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্নই রিপিট প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। তোমরা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করো যে ভাই প্রশ্ন কি রিপিট হয় কিনা, আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। আজকে আবারও হাতে না হাতে ধরে প্রমাণ দেখাচ্ছি, প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাচ্ছি। খেয়াল করো পরের প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান, দেখো জয়নুল আবেদিন বাংলাদেশের জাতীয় চিত্রশিল্পী, তাই না?
আচ্ছা, তার উপাধি হচ্ছে শিল্পাচার্য। তার উপাধিটা কি? শিল্পাচার্য। জয়নুল আবেদিনের উপাধিটা কি ভাই? শিল্পাচার্য উপাধি। জয়নুল আবেদিনের উপাধি কি? শিল্পাচার্য। আচ্ছা, এই জয়নুল আবেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়া নামক একটা জায়গা। ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়া, ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়া, কেন্দুয়া নামক একটা জায়গা আছে, সেই কেন্দুয়াতে। তাহলে এই জয়নুল আবেদিনের সাথে জড়িত নদীর নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র, কেননা এই পুরাতন ব্রহ্মপুত্র নদীটা আছে এই ময়মনসিংহে। আচ্ছা, এই জয়নুল আবেদিন তিনি জাতীয় অধ্যাপক হয়েছিলেন 1975 সালে। কত সালে? জাতীয় অধ্যাপক হন 1975 সালে। এই জয়নুল আবেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বিশাল একটা ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন কে? জয়নুল আবেদিন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকারুকলা অনুষদ আছে, এই চারুকারুকলা অনুষদটা বা চারুকলা অনুষদে যেটা আছে, এটা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন কে? জয়নুল আবেদিন। এবং এই চারুকলা অনুষদের ভেতরেই আছে জয়নুল আর্ট গ্যালারি। কি আছে? জয়নুল আর্ট গ্যালারি। জয়নুল আর্ট গ্যালারি। প্রশ্ন আসে, জয়নুল আর্ট গ্যালারি আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এই যে ময়মনসিংহ আছে, এই ময়মনসিংহে আছে জয়নুল স্মৃতি সংগ্রহশালা। জয়নুল স্মৃতি সংগ্রহশালা। জয়নুল স্মৃতি সংগ্রহশালা আছে এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে। আর আমাদের সোনারগাঁ যেটা আছে, সোনারগাঁ, এই সোনারগাঁয়ে আছে লোক ও কারুশিল্প জাদুঘর, জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। তাহলে জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর কোথায় আছে? সোনারগাঁয়ে, যেটা 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে দেখেন, জাতীয় জাদুঘর, এই জাতীয় জাদুঘর আছে শাহবাগ। জাতীয় জাদুঘর শাহবাগ, যেটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা আছে আগারগাঁও। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? আগারগাঁও। এই মুক্তিযুদ্ধ জাদুঘর 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা প্রথমে ছিল সেগুন বাগিচায়, বর্তমানে এটা ঢাকার আগারগাঁয়ে আছে। কোথায়? আগারগাঁও, ঢাকা। ওসমানী জাদুঘর, গতকালকে ক্লাসে আলোচনা করেছি মডেল টেস্ট সলভ করতে গিয়ে, আমরা যে ডিকে ট্যালেন্ট হান্ট মডেল টেস্ট সলভ করতে গিয়ে গতকালকে ক্লাসে আলোচনা করেছিলাম। ওসমানী স্মৃতি জাদুঘর কোথায় আছে? সিলেটে। কোথায়? সিলেটে। এই ওসমানী স্মৃতি জাদুঘর হচ্ছে সিলেট। আর সোনারগাঁয়ে আছে লোক ও কারুশিল্প জাদুঘর। তাহলে প্রশ্ন চেয়েছে জয়নুল আবেদিনের সাথে জড়িত কোনটা? জয়নুল আবেদিনের সাথে জড়িত কোনটা? এই লোক ও কারুশিল্প জাদুঘর। এই যে জয়নুল আবেদিন আছেন, এই জয়নুল আবেদিনের কিছু গুরুত্বপূর্ণ চিত্রকর্ম আছে যেগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এইবারও আসছে। যেমন দেখেন, মনপুরা 70, মনপুরা 70। এই যে মনপুরা, এটা একটা দ্বীপের নাম, ভোলার একটা দ্বীপ। এই মনপুরা হচ্ছে ভোলার একটা দ্বীপ, যেখানে 1970 সালে একটা ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড় হয় এখানে। তো এই ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটেই তিনি মনপুরা 70 নামক একটা চিত্রকর্ম করেছিলেন, যেটা 1974 সালে এঁকেছিলেন। এই মনপুরা 70 চিত্রকর্মটা তিনি এঁকেছিলেন 1974 সালে জয়নুল আবেদিন। আবার 1943 সালে এই বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে, সেই দুর্ভিক্ষের চিত্রমালা তিনি এঁকেছিলেন, যার নাম দিয়েছিলেন ম্যাডোনা 43। ম্যাডোনা 43 দুর্ভিক্ষের চিত্রমালা, ম্যাডোনা 43। এই জয়নুল আবেদিনের সর্বশেষ একটা চিত্রকর্ম আছে, তার নাম হলো দুই মুখ। দুই মুখ। জয়নুল আবেদিনের সর্বশেষ চিত্রকর্ম আছে দুই মুখ। দুই মুখ সর্বশেষ চিত্রকর্ম। এই জয়নুল আবেদিনের একটা তৈলচিত্র আছে, তার নাম হলো সংগ্রাম। মানুষের বাঁচা মরার লড়াই, জীবন সংগ্রামের মানে যেই জীবন সংগ্রামের যে কঠোর পরিশ্রমটা আছে, সেটা ফুটিয়ে তোলা হয়েছিল সংগ্রাম চিত্রকর্মের মাধ্যমে, যেটা একটা তেল রঙে আঁকা। সংগ্রাম, মানুষের বাঁচা মরার লড়াই ফুটে উঠেছে। এই জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলোকে আমি একটু ছন্দ করে পড়াই পরীক্ষায়, মানে পরীক্ষার জন্য আমার পেইড ব্যাচে যেভাবে পড়াই, সেটা আমি বলি। এই চিত্রকর্মগুলো যারা আমার ক্লাস করেছেন তারা হয়তো জানেন আমি কিভাবে পড়িয়েছি। আমরা জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলোকে কিভাবে পড়াই বলেছি। একটা সাঁওতাল রমণী আছে, বলো কি বললাম? সাঁওতাল রমণী আছে। কি রমণী আছে? সাঁওতাল রমণী আছে। সে গায়ের বধূ হলো। কিসের বধূ হলো? গায়ের বধূ হলো। বধূ হওয়ার পর সে হয়ে গেল পাইনার মা। কিসের মা? পাইনার মা। তাহলে সাঁওতাল রমণী, গায়ের বধূ, পাইনার মা।
সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা। সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, তার একটা নৌকা আছে। কি আছে? তার একটা নৌকা আছে। এই এই তার নৌকাতে সে কি টানে? সে নৌকাতে আমরা দাঁড় টানে দেখি না, দাঁড় টানা, গুণ টানা। সে গুণ টানে। কি টানে? গুণ টানা। সে গুণ টানে, তাহলে গুণ টানা। তাহলে সাঁওতাল রমণী গায়ের বধূ হলো, পাইনার মা হলো, সে তার নৌকা আছে, সে নৌকাতে কি টানে? গুণ টানে। একই সাথে সে মইও টানে, তাহলে মই টানা। মই টানা। তার একটা বিদ্রোহী গরু আছে। কি আছে? বিদ্রোহী গরু। বিদ্রোহী গরু। আচ্ছা, যদি গরু থাকে তাহলে তার গরুর গাড়িও থাকবে, তাহলে গরুর গাড়ি। গরুর গাড়ি। তাহলে খেয়াল করেন, মনে রাখার টেকনিক, এতগুলো তো মনে রাখা যায় না, কিভাবে মনে রাখবেন? সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, তার বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে। সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে। সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, তার বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে। তার নৌকা আছে, সে নৌকাতে গুণ টানে, মই টানে। নৌকাতে গুণ টানে কি? মই টানে। তাহলে সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা, বিদ্রোহী গরু, গরুর গাড়ি, নৌকা, মই টানা, গুণ টানা। এই যে এই কাজগুলো সে করতেছে, তার জীবন কেমন? একটা সংগ্রামী জীবন না? তাহলে চিত্রকর্মের নাম হলো সংগ্রাম। তার জীবন কেমন? সংগ্রামী জীবন না? তাহলে তার চিত্রকর্ম আরেকটা হচ্ছে সংগ্রাম। এবার আসেন, এই সাঁওতাল রমণী যে গায়ের বধূ হলো, তার সাথে তো একজন বিয়ে হয়েছে, একজন ব্যক্তির। যে ব্যক্তিটার বিয়ে হয়েছে সে একজন বীর মুক্তিযোদ্ধা, তাহলে তার একটা চিত্রকর্মের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। তার চিত্রকর্মের, এই জয়নুল আবেদিনের চিত্রকর্মের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধ থেকে যখন তার স্বামী ফিরে আসছে, সেই স্বামীকে নিয়ে সে একটা উৎসব পালন করলো, নাম হলো নবান্ন উৎসব। নবান্ন। তাহলে চিত্রকর্মের নাম হলো নবান্ন। স্বামী ফিরে আসার পরে তার স্ত্রী আর স্বামী দুজন মিলে কি হইলো? দুজন মিলে দুইটা মুখ হইলো না? তাহলে এই জয়নুল আবেদিনের সর্বশেষ চিত্রকর্মের নাম হচ্ছে দুই মুখ। এইভাবে একটু পড়ানোর চেষ্টা করি পেইড ব্যাচের মধ্যে ধরে ধরে। তাহলে দেখেন, সাঁওতাল রমণী গায়ের বধূ পাইনার মা হলো, বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে, তার নৌকা আছে, মই টানে, গুণ টানে। তার জীবন কেমন? সংগ্রামী জীবন। তার হাজবেন্ড বীর মুক্তিযোদ্ধা, ফিরে আসছে, নবান্ন উৎসব হলো, দুই মুখ। দুই মুখ হলো তার সর্বশেষ চিত্রকর্ম। তাহলে এখন প্রশ্ন দিয়েছে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন নিয়ে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম কি ব্রাদার? ওকে, তাহলে দেখেন এইভাবে প্রশ্ন আসছে। এইটাও রিপিট প্রশ্ন, 18 নম্বর। 18 নম্বর রিপিট প্রশ্ন। 19 নম্বরের প্রশ্ন দিকে দেখেন। 19 চিত্রশিল্পী ছিলেন। এই কোশ্চেনটা দেখেন, দেখেন আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন সাহিত্যিক, কবি, যাই বলেন না কেন, একই সাথে তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন? চিত্রশিল্পী ছিলেন। 1903 রিপিট কোশ্চেন, এটাও রিপিট কোশ্চেন। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র, কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব চলচ্চিত্র অভিনয় করেছেন। আমার অর্ণব স্যার পেজে, মিহিরজিকে পেজে ওটার একটা ক্লিপ দেওয়া আছে ধ্রুব চলচ্চিত্রের, যেখানে তিনি অভিনয় করেছিলেন। ধ্রুব, কাজী নজরুল ইসলাম কর্তৃক অভিনীত চলচ্চিত্র ধ্রুব। এরপরে আসেন 21 নম্বর প্রশ্ন। এই বছরের মানে গুরুত্বপূর্ণ, এই বছরের ঘটনার সাথে আসছে। কি ঘটনা? সেটা হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ। এবং গতকালকের ক্লাসে আলোচনা করেছি। গতকালকের ক্লাসে জুলাই বিপ্লব নিয়ে যখন কথা বললাম তখনই বলেছি, জুলাই বিপ্লব মীর মুগ্ধর কথা বলেছি, তারপরে আবু সাইদের কথা বলেছি। আবু সাইদ, জুলাই বিপ্লব, আবু সাইদ। আচ্ছা, ওকে, 21 চলে গেল। তাহলে এই যে দেখেন, এখনো পর্যন্ত আমরা একদম নতুন পিওর কোশ্চেন পাইছি 4টা। নতুন একদম পিওর কোশ্চেন পাইছি 4টা। একদম নতুন, অ্যাকুরেটলি নতুন কোশ্চেন পাইছি 4টা। এইবার আসেন সংগ্রাম তৈলচিত্রটি আঁকছে কে? দেখেন তো, মাত্রই আলোচনা করলাম সংগ্রামের কথা। এই সংগ্রাম চিত্রকর্ম কে এঁকেছে? জয়নুল আবেদিন এঁকেছে। জয়নুল আবেদিন। সংগ্রাম চিত্রকর্ম কে এঁকেছেন? জয়নুল আবেদিন। আচ্ছা, এরপরে আসেন লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চির একটা চিত্রকর্ম হচ্ছে লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার হচ্ছে শেষ নৈশ ভোজ। লাস্ট সাপারের বাংলা হচ্ছে শেষ নৈশ ভোজ। এটার মূল চরিত্র কোনটা? ভাই, এইটা
এটা কে না পারে ভাই, বলেন তো আমাকে এই প্রশ্নটা, এটাও রিপিট প্রশ্ন। দ্য লাস্ট সাপার, এটা দেখে নাই কে? এই চিত্রকর্মটা আমি আপনাকে একটু পরে দেখাবো বের করে, যে একসাথে বসে খাচ্ছে, মাঝখানে যীশু খ্রিস্ট আছে, যীশু খ্রিস্টকে কেন্দ্র করে এই চিত্রকর্মটা আঁকা হয়েছে, দ্য লাস্ট সাপার। তাহলে দ্য লাস্ট সাপার যীশু। আসেন 24 নম্বর কোশ্চেন, গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন, এই যে কততম অধিবেশন, এই যে 79তম অধিবেশনটা হলো, সেই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছে? তিনি গিয়েছেন। তাহলে এটা একটা পিওর রিপিট, মানে এটা একটা পিওর সাম্প্রতিক কোশ্চেন। ওকে, 24-এর পরে আসেন। তাহলে এখানে পাইলাম 5টা প্রশ্ন পাইলাম, 5টা প্রশ্ন একদম একুরেটলি নতুন, সাম্প্রতিক সহ নতুন প্রশ্ন 5টা। এবার আসেন 23 নম্বর তৈলচিত্র, আলাউদ্দিন আল আজাদের যে উপন্যাস আছে, এই আলাউদ্দিন আল আজাদের উপন্যাস নিয়ে অসংখ্যবার প্রশ্ন হয়েছে। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস নিয়ে অসংখ্যবার প্রশ্ন হচ্ছে। 23 নম্বর তৈলচিত্রের একটা উপন্যাস। আইএসবিএন কিসের সাথে জড়িত? এটাও রিপিট প্রশ্ন। আইএসবিএন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। প্রত্যেকটা বইয়ের আইএসবিএন থাকে, আমি আপনাদের দেখাই, প্রত্যেকটা বইয়ের আইএসবিএন নাম্বার থাকে। এই যে দেখেন আমার একটা বই আছে, দ্য ওনার কোড, দ্য ওনার কোড একটা বই আছে, দ্য ওনার কোড, মেজর আহমেদ মুক্তাদা মনোজ লিখেছেন। তাহলে এখানে এই বইয়ের পেছনে দেখেন আইএসবিএন, এই যে দেখেন লিখেছে আইএসবিএন, তা বই প্রকাশনার সাথে জড়িত আইএসবিএন। হ্যাঁ আইএসবিএন, এই যে একটু রিপিট, এই কাছে গিয়ে দেখায়, আইএসবিএন বইয়ের সাথে সম্পর্কিত। আপনি দেখেন যত প্রকাশনা আছে, প্রকাশনার বই আছে, আইএসবিএন। ওকে, এবার আসেন পরের কোশ্চেন কি আছে? ও 26টা। তাহলে আমি যে প্রশ্নগুলো দেখালাম এর মধ্যে দেখেন একদম একদম নতুন প্রশ্ন হলো 5টা, একদম নতুন 5টা, আর বাকি 21টা প্রশ্নই হলো একদম রিপিট প্রশ্ন, একদম রিপিট প্রশ্ন। বাকি 21টা প্রশ্ন হচ্ছে রিপিট। যদি আমার কথা মনে হয় যে অর্ণব ভাই ভুল বলছে, এরপরেও আগামী 25 সালে যখন পড়াবো তখন স্টুডেন্ট আমাকে আবার বলবে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে তো রিপিট হয় না, আপনি কেন বলেন? আমাকে বলবে বিসিএস এ তো রিপিট হয় না, আপনি কেন বলেন? বলবে জাহাঙ্গীরনগরে তো রিপিট হয় না, কেন বলেন? এই কারণেই বলি স্টুডেন্টদেরকে। আচ্ছা এবার আসেন ভাইয়া, মিহিরজিকে ফাইনাল সাজেশন এবার ধরেন তো, মিহিরজিকে ফাইনাল সাজেশনটা বইটা এবার ধরেন, মিহিরজিকে ফাইনাল সাজেশন বইটা এবার ধরেন, আপনি বের করেন, সবাই একটু বইটা নেন, মিহিরজিকে ফাইনাল সাজেশনটা হাতে নেন, নেন। আমি এই ভিডিওটা রেখে দিব আগামী বছরের জন্য। ফাইনাল সাজেশনটা নেন, দেখেন তো পৃষ্ঠা নাম্বার 49, পৃষ্ঠা বের করেন, পৃষ্ঠা 49, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা, কলকাতা নগরে দিয়েছে, পৃষ্ঠা নাম্বার 49, 49 এরপরে আসেন মিহিরজিকে ফাইনাল সাজানোর 116 পেজ বের করেন, আপনি নিজে বের করেন 116, নিজে 116 নম্বর পেজ বের করেন, বের করে দেখেন, এই যে দেখেন দেয়া আছে রিক্সা জাপান। তাহলে রিক্সা জাপানে উদ্ভব হয়েছে, মানে ওটা জাপানিজ শব্দ, জাপানিজ শব্দ রিক্সা। 116 পৃষ্ঠার মধ্যে আছে, দেখেন বের করে দেখেন, বিশ্বাস না হলে দেখেন বের করেন 116। এরপরে আসেন লিওনার্দো দা ভিঞ্চি, আমি 2টা বই একসাথে নিয়ে দেখাইছি। লিওনার্দো দা ভিঞ্চির এটা খুব সম্ভবত ফাইনাল সাজেশনের একটা বইয়ের পৃষ্ঠা, পেজ নাম্বার হচ্ছে 113, 113 পেজের মধ্যে বিখ্যাত চিত্রকর্মের টপিকের মধ্যে 3rd লাইনটাই আছে, লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসা দ্য লাস্ট সাপার। এবং বড় বইটার মধ্যে চিত্র সহ দিছে, এই যে দেখেন তারা খাচ্ছে, এই যে দেখেন তারা খাচ্ছে, এটা হলো বড় বই 778 পৃষ্ঠা। এই একটা কোশ্চেন আমি বড় বই থেকে দেখাইলাম জাস্ট। ওকে, তাহলে দেখেন এই যে লাস্ট সাপার, যীশু খ্রিস্ট মাঝখানে আছে। আচ্ছা এটা গেল, এটা গেল। এরপরে আসেন এই যে পেজ নাম্বার হচ্ছে 106, আপনার ফাইনাল সাজেশনের 106 বের করেন, বের করে দেখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার আইএসবিএন গ্রন্থ প্রকাশনার সাথে জড়িত। আচ্ছা এরপরে আসেন, এরপরে বাংলা সাহিত্যের উপন্যাস, আপনি 87 পৃষ্ঠা বের করেন, পেজ নাম্বার 87, পেজ নাম্বার 87 পেজ বের করেন। এটা বের করে দেখেন যে উপন্যাসে যে এক পৃষ্ঠা দেখেন 87 সাইডে আলাউদ্দিন আল আজাদ 23 নম্বর তৈলচিত্র, এ দেখেন উপন্যাস দাগ দিয়ে দিয়েছে, একটা উপন্যাস,
আচ্ছা এরপরে আসেন এরপরে পেজ নাম্বার 77 পেজ আপনি বের করেন। 77 পেজ 77 পৃষ্ঠা নাম্বার 77 আমি আপনাদের সাথে বের করি 77 যে অ্যাকচুয়ালি ভাই সত্যি কথা বলছে কিনা। 77 পেজের এই চলচ্চিত্র পার্ট আছে, দেখেন চলচ্চিত্রের পার্টের এখানে দেখেন কাজী নজরুল ইসলামের যে চলচ্চিত্র অভিনয় করেন ধ্রুব চলচ্চিত্র। আচ্ছা এরপরে আসেন শিল্পাচার্য জয়নুল আবেদিন পৃষ্ঠা নাম্বার 76 দেখেন কাজী নজরুল ইসলাম শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের চিত্র ক্যানভাসে তেল রঙে অঙ্কিত করেন কে? জয়নুল আবেদিন। সংগ্রাম জয়নুল আবেদিন। আচ্ছা এরপরে আসেন এস এম সুলতানের, দেখেন এস এম সুলতানের 76 পেজেই আছে, 76 পেজ থেকে দুইটা কোশ্চেন, 76 পেজ থেকে দুইটা কোশ্চেন। এস এম সুলতান প্রথম বৃক্ষরোপণ। সৃজনী শ্রুতি বলছে প্রশ্ন সহজ, সৃজনী শ্রুতি প্রশ্ন সহজ না। সৃজনী শ্রুতি তুমি অর্ণব ভাইয়ের পেট বেঁচে পড়ছো এই জন্য তোমার কাছে সহজ লাগতেছে, বুঝাইতে পারলাম? তুমি পড়েছো, তোমাকে ক্লাসে পড়িয়েছি, তুমি পরীক্ষা দিয়েছো এর কারণে এই জন্য তোমার কাছে সহজ লাগছে, না পড়লে সবার কাছে কঠিন। আচ্ছা এরপরে আসেন দেখেন এরপরে পৃষ্ঠা নাম্বার 75 আছে, দেখেন উত্তরা গণভবন 1734 সালে রাজা দয়ারাম রায় নির্মাণ করেন উত্তরা গণভবন। ব্রেকেটে পাশে লেখা আছে নাটোর, পাশে লিখে লেখা আছে নাটোর। পেজ নাম্বার হচ্ছে 75, বের করে দেখেন। আচ্ছা এরপরে আসেন পেজ হলো এই 75-এর আরেকটা কোশ্চেন, 75-এ 3টা কোশ্চেন আছে, এক পৃষ্ঠা থেকে 3টা প্রশ্ন আসছে, এক পেজ থেকে 3টা প্রশ্ন আসছে 75-এ। পোড়ামাটির ফলক চিত্র, এই দেখেন টেরাকোটা, তাহলে পোড়ামাটির ফলক মানে হচ্ছে টেরাকোটা। আচ্ছা এরপরে আসেন বাংলাদেশের একমাত্র লোক জাদুঘর শিল্প জয়নুল চারুকারু কলা শিল্প কোথায় আছে? সোনারগাঁ। তাহলে জয়নুল আবেদিনের সাথে জড়িত এই লোক কারুশিল্প জাদুঘর। আসেন এরপরে আসেন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্য, এটা একটা চ্যাপ্টার। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্য পেজ আছে 62, মুক্তিযুদ্ধের পরেই আছে 62 পেজ। সেখানে দেখেন ভাস্কর্যের এই পাশে আছে অপরাজয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ভাস্কর্য, এই পাশে ভাস্কর্য মুক্তিযুদ্ধ ভিত্তিক। দেখেন মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য দাগ দিয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য অপরাজয় বাংলা। আসেন এরপরে আসেন পেজ নাম্বার 41 41, পেজ নাম্বার 41 41 পেজ। রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা চিহ্ন আছে 4টা। আচ্ছা এরপরে আসেন জাতীয় পতাকা পেজ নাম্বার 41, পতাকার অনুপাত 5:3:1 10:6। এরপরে আসেন এরপরে দেখেন পৃষ্ঠা নাম্বার 26 কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপন টপিকই আছে বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার নাম অপরাজিতা। 3টা স্টার দিয়ে রাখছে, দেখেন 3টা স্টার দিয়ে রেখেছে, 3টা স্টার দিয়ে রেখেছে দেখেন। এরপরে আসেন জেনারেশন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 14, সাম্প্রতিকের মধ্যে জেনারেশন জেড 1997 থেকে 2012, কিন্তু কোশ্চেনে 95 থেকে 2010 পর্যন্ত ছিল। এবার আসেন দ্য আর্ট অফ ট্রায়ালফ, এই ছকটার মধ্যে আর্ট অফ ট্রায়ালফ, দ্য আর্ট অফ ট্রায়ালফ এটাই গতদিন আলোচনা করেছিলাম, দ্য আর্ট অফ ট্রায়ালফের কথা, তাই না? দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল বৈচিত্র্যময় গ্রাফিতি, তাহলে দেয়ালে আঁকা চিত্রকর্মটাই মানে হচ্ছে গ্রাফিতি, দেয়ালে আঁকা চিত্রকর্ম মানে হচ্ছে কি? গ্রাফিতি। ক্লাসেও আলোচনা করেছে, গ্রাফিতি আসছে। এরপরে আসেন স্বাধীন, এই যে পুরস্কার নিয়ে বলছিলাম, দেখেন এই যে জিয়াউর রহমান পুরস্কার চালু করেন 1977 সালে, পৃষ্ঠা 24-এ আছে। আচ্ছা এরপরে আসেন সাহিত্যে হানকাং 24 পৃষ্ঠায়, বিউপিতে আসছে হানকাং নিয়ে, হানকাং পেজ নাম্বার হচ্ছে 8, চারুকলা 24 পেজ হলো 8 সাম্প্রতিক। আচ্ছা আরো দেখাই, এরপরে আসেন পৃষ্ঠা হলো পেজ হলো 4 পৃষ্ঠায় জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস 3 তত্ত্ব নিয়ে বক্তব্য দেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা এরপরে আসেন জুলাই অভ্যুত্থান পৃষ্ঠা নাম্বার হলো 13, জুলাই অভ্যুত্থানের 16 তারিখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম শহীদ হন, প্রথম শহীদ আবু সাইদ। তাহলে এখানে 21টা প্রশ্ন আমি জাস্ট ফাইনাল সাজেশন থেকে দেখালাম, 21টা প্রশ্ন দেখিয়েছে। তাহলে 21টা প্রশ্ন আপনার 25টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্নই যদি ফাইনাল সাজেশন থেকে আসে, তাহলে আপনি আমাকে বলেন
আপনি আমাকে বলেন আর কি চান ব্রাদার, আপনি আমাকে আর কি চান? যদিও আমাদের এই বই চারুকারুকলা অনুষদের না, চারুকারুকলা অনুষদের জন্য এই বইটা আমরা বানাই নাই, তাও 26টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্নের মধ্যে 21টা দেখিয়েছে কমন। আমি এই ভিডিওটা 2025 সালের জন্য, মানে 25 সাল তো এটাই, 25 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা উদাহরণস্বরূপ রেখে দিলাম যে আপনারা দেখেন। আর ঢাবির পরীক্ষার পরে ইনশাল্লাহ আমরা বলবো, দেখাবো আপনাকে যে ফাইনাল সাজেশন থেকে আপনি পড়ে গেলে কেমন। তো নিঃসন্দেহে আমি এতটুকুই বলতে পারি যে আপনি যদি ফাইনাল সাজেশনটা পড়ে যান ভালো করে, ইনশাআল্লাহ ভালো একটা জিকে আপনি কভার করতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সবগুলো ক্লাস যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হেল্পফুল, যে কোনো চাকরি পরীক্ষার জন্য হেল্পফুল হবে, শুধু একটু মন দিয়ে ভালো করে ক্লাসটা দেখেন। ফাইনাল সাজেশন বইটা সম্পূর্ণ পড়তে হবে। ইয়েস, সিইউর জন্য কেমন হবে ভাই? ও এই প্রশ্ন আমাকে কইরেন না, সিইউ আর ইউ জেইউ এগুলোর জন্য পড়া যাবে কিনা? সাধারণ জ্ঞান বই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, সকল চাকরি পরীক্ষার জন্য পড়লেই হবে। ওটা আমাকে জিজ্ঞেস করেন না ভাই রাবিতে আসবে কিনা বা গুচ্ছতে হবে কিনা। এক কথা, আপনি যেখানে পরীক্ষা দিবেন সাজেশন পড়ে যান, কমন পাবেন। আপনি যেখানে পরীক্ষা দেন সাজেশন পড়ে যান, কমন পাবেন। আর জিজ্ঞেস করবেন না কখনো যে এটা রাবির জন্য উপকার কিনা, চবির জন্য কিনা, গুচ্ছের জন্য কিনা, এই প্রশ্ন আমাকে করবেন না। আসেন, ফাইনাল সাজেশনের ভিত্তিক ক্লাস আজকে আমাদের। ওকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের প্রশ্ন সলভ দেখালাম, এবার আমরা একটু সাজেশনের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। ফাইনাল সাজেশন ভিত্তিক আমাদের ক্লাস, আমাদের ফাইনাল সাজেশনের ক্লাস আমরা আজকে খুব অল্প সময় একটু পড়ার চেষ্টা করব, বেশি সময় পড়াবো না, অল্প সময় একটু পড়াবো আপনাদেরকে। আমরা গতদিন পৃষ্ঠা খুব সম্ভবত আমরা গতদিন আলোচনা করেছিলাম, এটা বলেন তো দিন কত পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম? 19 পেজ না 18 পেজ? আচ্ছা, 18 পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা গতদিন। 18 পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা গতদিন। কত পেজ পর্যন্ত? 18 পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু বাকিটা আলোচনা করতে চাই নাকি? আপনারা রেডি? আপনারা রেডি? রেডি থাকতে বলেন, রেডি থাকলে আমরা শুরু করতে চাই। যদি রেডি থাকেন, গতদিন আমরা কত পেজ? 18-19 তো না, এরকমই তো মনে হয়। 18-19 পেজ পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ জাতীয় বাজেট আছে 19 পৃষ্ঠায়। জাতীয় বাজেট শেয়ার করে দিন ব্রাদার। ইউটিউবে ক্লাস পাওয়া যাবে, আজকে ইউটিউবে আপলোড করে দেব ইনশাআল্লাহ। ওকে, পৃষ্ঠা নাম্বার আমরা 19, বইয়ে চলে যান 19 নম্বর পৃষ্ঠা। 19 নম্বর পৃষ্ঠাতে আসেন, 19 নম্বর পৃষ্ঠাতে চলে আসেন। আমরা জাতীয় বাজেট নিয়ে আলোচনা করতে চাই। বাজেট দেখেন, বাজেট জাতীয় বাজেট। এই যে বাজেট, এই বছরে বাজেটটা কততম? 53তম বাজেট। কততম বাজেট এটা? 53তম বাজেট। আচ্ছা, আর অন্তর্বর্তীকালীন কততম বাজেট? অন্তর্বর্তীকালীন 54তম বাজেট। কততম বাজেট? 54তম বাজেট। কততম বাজেট? 54তম বাজেট। এই বছরের বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। এই বাজেটের আকার হলো 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি, 7,97,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা। বাজেটের আকার কত? 7,97,000 কোটি টাকা এই বছরের বাজেট। আর এই বাজেট অনুযায়ী আমাদের যে জিডিপি, সেই জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 6.75। তাহলে এই বাজেট অনুযায়ী জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা, এই জিডিপির প্রবৃদ্ধি, বাজেট অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার, বাজেট অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার এই বছরে কত? 6.75%। 6.75%। 6.75%। কত পার্সেন্ট? 6.75%। বাজেট অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট? 6.75%। 6.75% বাজেট। এবার আসেন, এই বাজেট অনুযায়ী মুদ্রাস্ফীতির হার, বাজেট অনুযায়ী
মুদ্রাস্ফীতি, এই বাজেট অনুযায়ী মুদ্রাস্ফীতির হার হচ্ছে 6.5%। কত শতাংশ? 6.5%। বাজেট অনুযায়ী মুদ্রাস্ফীতি হচ্ছে 6.5%। কত পার্সেন্ট? 6.5%। 6.5%। এবার আসেন, এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ আছে জনপ্রশাসন খাতে। প্রশ্ন আসে বাজেটের কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ? জনপ্রশাসন। তাহলে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ কোন খাত? বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ কোন খাতে? জনপ্রশাসন খাতে। সবচেয়ে বেশি কোন খাতে? জনপ্রশাসন খাতে। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে শিক্ষা প্রযুক্তি। তাহলে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ থাকে জনপ্রশাসনে, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। দ্বিতীয় কোন খাত? শিক্ষা এবং প্রযুক্তি খাত। শিক্ষা এবং কি খাত? প্রযুক্তি খাত। আর তৃতীয় বরাদ্দ খাত হচ্ছে, প্রথম প্রশ্ন আসে যে সর্বোচ্চ বরাদ্দ কোনটা, এটাই আসে পরীক্ষায়। আর দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে শিক্ষা প্রযুক্তি। আর তৃতীয় হচ্ছে পরিবহন ও যোগাযোগ। তৃতীয় খাত কোনটা? তৃতীয় পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ খাত। পরিবহন এবং যোগাযোগে। তাহলে জাতীয় বাজেট অনুযায়ী সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে জনপ্রশাসন, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি, আর তৃতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে পরিবহন এবং যোগাযোগ। পরিবহন এবং কি? যোগাযোগ। পরিবহন এবং কি? যোগাযোগ। পরিবহন এবং কি ব্রাদার? যোগাযোগ। পরিবহন এবং যোগাযোগ। এবার আসেন, বাজেট অনুযায়ী একটা সাধারণ ব্যক্তির কর মুক্ত আয় সীমা, অর্থাৎ কত টাকা এর নিচে উপার্জন করলে সে কর মুক্ত আয় সীমা থাকে তার। তাহলে কোন একটা সাধারণ ব্যক্তি যদি 3,50,000 টাকা উপার্জন করে, তাহলে সে কর মুক্ত আয় সীমার আওতায় আসবে। তাহলে সাধারণ কর মুক্ত আয় সীমা কোন একটা ব্যক্তির জন্য, সাধারণ ব্যক্তির জন্য কর মুক্ত আয় সীমা হচ্ছে, সাধারণ ব্যক্তির জন্য কর মুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। কত? 3,50,000 টাকা। সাধারণ ব্যক্তির জন্য কর মুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। কয় লক্ষ? 3,50,000 টাকা। যদি কোনো মহিলা বা 65 ঊর্ধ্ব ব্যক্তি থাকে, মহিলা বা 65 ঊর্ধ্ব কোন একটা ব্যক্তির জন্য করমুক্ত আয় সীমা হচ্ছে 4 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তাহলে সাধারণ মানুষের জন্য হচ্ছে 3,50,000 টাকা, আর মহিলা এবং 65 বছরের ঊর্ধ্ব ব্যক্তির জন্য 4 লক্ষ টাকা হচ্ছে করমুক্ত আয় সীমা। আর প্রতিবন্ধী যারা আছে এদের 4,75,000 টাকা। প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য 4,75,000 টাকা। 4 লক্ষ কত হাজার টাকা? 75,000 টাকা। 4,75,000 টাকা। 4,75,000 টাকা। ওকে, এবার আসেন খেয়াল করেন, একটু মন দিয়ে শোনেন। তাহলে বাজেট নিয়ে যে তথ্যগুলো একটু পড়তে হবে সাম্প্রতিক সময়ে, সেটা কি? বাজেট কততম? অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত সে কততম? বাজেটের মুদ্রাস্ফীতি কত? বাজেটের জিডিপি কত? বাজেটের সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, তৃতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, আর বাজেট অনুযায়ী কর মুক্ত আয় সীমা। বাজেটের করমুক্ত আয় সীমাটা একটু ভালো করে দেখতে হবে। এবার আসেন, অর্থনৈতিক সমীক্ষা 2024, গুরুত্বপূর্ণ আলোচনা। অর্থনৈতিক সমীক্ষা 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা গুরুত্বপূর্ণ টপিক। অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে কি? অর্থ বিভাগ। তাহলে অর্থনৈতিক সমীক্ষাটা প্রকাশ করলো কে? অর্থ বিভাগ। বাংলাদেশের অর্থ বিভাগ এটা প্রকাশ করে। কে প্রকাশ করে? অর্থ বিভাগ। এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.33। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। 1.33%। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। আর জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন। কতজন? 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এটা। আর নারী পুরুষের অনুপাত, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী নারী পুরুষের অনুপাত হচ্ছে 96.3:100।
মানে পুরুষ এবং নারীর অনুপাত, পুরুষ 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 ও নারীর অনুপাত, পুরুষ এবং নারীর অনুপাত হচ্ছে 96.3, 96.3 অনুপাত 100। পুরুষ বলেছে আগে, 96 অনুপাত 96.3 অনুপাত 100, পুরুষ এবং নারীর অনুপাত, এটা পুরুষ এবং নারীর অনুপাত, পুরুষ এবং নারীর অনুপাত। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি। দেখেন, এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের দারিদ্রতার হার, মানে চরম দারিদ্রতার হার হচ্ছে 5.6%। বাংলাদেশের চরম দারিদ্রতার হার, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী চরম দারিদ্রতার হার, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী চরম দারিদ্রতার হার হচ্ছে 5.6%। চরম দারিদ্রতার হার, চরম দারিদ্রতার হার কত? 5.6%। 5.6% চরম দারিদ্রতার হার, 5.6% চরম দারিদ্রতার হার। আর সমীক্ষা অনুযায়ী মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতি হচ্ছে 9.74, মুদ্রাস্ফীতি 9.74, মুদ্রাস্ফীতি হচ্ছে 9.74%, 9.74%, মুদ্রাস্ফীতির হার 9.74%। আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বলছে বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রপ্তানি করে, এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে, কোথায় রপ্তানি করে? ইউএসএ, রেডিমেড গার্মেন্টস, আরএমজি, যেটাকে আরএমজি যেটা রেডিমেড গার্মেন্টস, সেটা সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায়? ইউএসএ। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি কোথায়? ইউএসএ তে রপ্তানি করে। আর সবচেয়ে বেশি আমদানি করে কোথা থেকে? এটা হলো রপ্তানি। আর আমদানি বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে চীন থেকে। কোথা থেকে? চীন থেকে। কোথা থেকে ব্রাদার? চীন থেকে আমদানি করে, চীন থেকে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে চীন থেকে। আর রপ্তানি হচ্ছে কোথায়? রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, একটু আমাকে বলেন, অর্থনৈতিক সমীক্ষা নিয়ে এই তথ্যগুলো একটু ভালো করে দেখবেন। অর্থনৈতিক সমীক্ষা নিয়ে আসেন, অর্থনৈতিক সমীক্ষার পরে আসে ষষ্ঠ জনশুমারি বা গৃহ গণনা। এইখান থেকে একটা টপিক পড়তে হবে, জনশুমারি বা গৃহ গণনা। জনশুমারি 2022 সালে হয়েছে, জনশুমারি বা গৃহ গণনা। তাহলে এই জনশুমারির যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ করে হচ্ছে বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা আবার আছে আগারগাঁও, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কোথায় আছে? আগারগাঁও আছে। কোথায় আছে? আগারগাঁও আছে বিবিএস। আচ্ছা, এই জনশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। এই জনশুমারি 2022 সালে যে জনশুমারি রিপোর্ট আছে, সেটা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। এটা হচ্ছে আদমশুমারি অনুযায়ী। কি অনুযায়ী? আদমশুমারি অনুযায়ী। তাহলে আমাদের এখনো পর্যন্ত আদমশুমারি হয়েছে কতবার? 6 বার আদমশুমারি হয়েছে। প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে, আর ষষ্ঠ আদমশুমারি হয়েছে 2022 সালে আদমশুমারি, আর সপ্তম আদমশুমারি হবে 2031 সালে। 2031 সালে সপ্তম আদমশুমারি হবে। 2031 সালে। এই 22 সালের আদমশুমারিটা হওয়ার কথা ছিল 2021 সালে, করোনার জন্য এই আদমশুমারিটা হলো না, হলো 22 সালে গিয়ে। তাহলে ওই 21 সালের পরে আবার 10 বছর গণনা করলে 2031 সাল আসে, সপ্তম আদমশুমারি হবে 31 সালে। আদমশুমারি 1974 সালে চালু হয়। আর এই আদমশুমারিটা উপমহাদেশে চালু করে 1862 সালে। 1862 সালে লর্ড মেও আদমশুমারি উপমহাদেশে চালু করেছিলেন। লর্ড মেও কে চালু করেছিলেন? লর্ড মেও চালু করেছিলেন। বুঝাইতে পারলাম? লর্ড মেও চালু হয়েছে। প্রথম আদমশুমারি চালু হয়েছিল কত সালে? লর্ড মেও। উপমহাদেশে চালু করেন কে? লর্ড মেও। সো আদমশুমারি নিয়ে একটু ভালো করে এই কয়েকটা জিনিস জেনে রাখবেন, আদমশুমারি। আচ্ছা, এরপরে আসেন,
পৃষ্ঠা নাম্বার 19 19 ডান, পৃষ্ঠা নাম্বার 19 পর্যন্ত ডান। বলেন পৃষ্ঠা 19 ডান কিনা, পৃষ্ঠা 19 পর্যন্ত ডান কিনা, পৃষ্ঠা 19 পর্যন্ত ডান কিনা। কত পেজে পড়াচ্ছেন স্যার? 19 নম্বর পেজ পড়াচ্ছি, পৃষ্ঠা 19। মেইজিকে ফাইনাল সাজেশন পৃষ্ঠা 19 পড়াচ্ছি। আচ্ছা কি এক মিনিট, 1972 সাল হবে কি? 1972 সাল মীরা মির্জা, 1972 সাল কি? 1972 সাল তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন তো আদান ও 1800, ও আচ্ছা আচ্ছা 1872 না, ঠিক আছে 1872 সালে, 1872 সালে উপমহাদেশে অবিভক্ত বাংলায় চালু করেছিলেন কে? লর্ড মেও। ওকে 19 পৃষ্ঠা ডান, 19 ডান, 19 ডান। এবার আসেন 20 পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় কি আলোচনা করবেন, কি পড়বেন? 20 পৃষ্ঠা দেখেন, জনসংখ্যা বিভাগ ও পরিসংখ্যান তত্ত্বটা আছে, অর্থাৎ জনসংখ্যায় বৃদ্ধির হার কোথায় বেশি, কোথায় ছোট, কোথায় কম, হ্যাঁ এই জিনিসটা দেয়া আছে। একটু সহজ করে পড়ায় দিই, মাথায় রাখবেন। খেয়াল করেন, জনসংখ্যায় সবচেয়ে শীর্ষ যে জেলাটা, অর্থাৎ জনসংখ্যা সবচেয়ে বেশি যে জেলায়, তার নাম হলো ঢাকা। বিভাগ নাম তার ঢাকা। খেয়াল করেন, মন দিয়ে শুনবেন, পরীক্ষার হলে পারবেন। খেয়াল করেন, জনসংখ্যায় বড়, ওকে, অর্থাৎ জনসংখ্যা বেশি আছে এরকম জেলা, এরকম বিভাগ, জনসংখ্যায় বড় জেলা, জনসংখ্যায় বড় বিভাগ, তার নাম হলো ঢাকা। কি নাম তার? ঢাকা। বলো তার নাম কি? ঢাকা। তাহলে বর্তমানে জনসংখ্যায় বড়, জনসংখ্যা বৃদ্ধির মানে জনসংখ্যায় বড় শীর্ষ, জনসংখ্যায় বড় এরকম জেলা কোনটা, বিভাগ কোনটা, তার নাম কি? ঢাকা। আচ্ছা আমি লিখলাম ঢাকা, মন দিয়ে শুনবেন, সহজ করে পড়াবো। এবার আসেন, জনসংখ্যার বৃদ্ধির হারে যদি বলে বিভাগ কোনটা, জনসংখ্যার বৃদ্ধির হার কোন বিভাগে? এই জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে? অ্যান্সার ঢাকা। জনসংখ্যার বৃদ্ধির হার কোন বিভাগে সবচেয়ে বেশি? ঢাকা বিভাগে। জনসংখ্যার বৃদ্ধির হার কোন বিভাগে সবচেয়ে বেশি? ঢাকা বিভাগে। আর যদি বলে জনসংখ্যা বৃদ্ধির হার কোন জেলায় সবচেয়ে বেশি, কোন জেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার, কোন জেলাতে সবচেয়ে বেশি বা শীর্ষ জেলা কোনটা? অ্যান্সার হবে গাজীপুর। অ্যান্সার কি? গাজীপুর। এটা আগে বোঝান। জনসংখ্যায় শীর্ষ, জনসংখ্যায় বড় জেলা, জনসংখ্যায় শীর্ষ বিভাগ বা জনসংখ্যায় বড় বিভাগ, উভয়ই অ্যান্সার হবে ঢাকা। এবার জনসংখ্যার বৃদ্ধির হার বেশি যে বিভাগে, তার নাম হলো ঢাকা বিভাগ। আর জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি যে বিভাগে, মানে যে জেলাতে, তার নাম হচ্ছে গাজীপুর জেলা। এটা ক্লিয়ার হয়েছেন কিনা? এটা প্যাচ লাগায় ফেলেন আপনারা। এটা ক্লিয়ার হয়েছেন কিনা? এটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা এবার আসেন জনসংখ্যা বৃদ্ধির হার হয়ে গেল। এবার আসেন জনসংখ্যার ঘনত্ব, বৃদ্ধির হার, এরপরে আসেন ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব সব বড় পড়তেছে, সব বড়গুলো পড়তেছে। জনসংখ্যায় শীর্ষ পড়লাম, জনসংখ্যা বৃদ্ধির হারে পড়লাম। এবার আসেন জনসংখ্যার ঘনত্ব বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি কোন বিভাগে? যদি বলে জনসংখ্যার ঘনত্ব বেশি কোন বিভাগে, তাহলে অ্যান্সার হবে ঢাকা। জনসংখ্যার ঘনত্ব বেশি কোন বিভাগে? ঢাকা। যদি বলে জনসংখ্যার ঘনত্বের শীর্ষ জেলা কোনটা, অ্যান্সার হবে ঢাকা। যদি জেলা বলে তাহলে জেলার অ্যান্সার হবে ঢাকা। অর্থাৎ জনসংখ্যায় বৃদ্ধিতে, জনসংখ্যায় শীর্ষ জেলা, জনসংখ্যায় শীর্ষ বিভাগ ঢাকা, জনসংখ্যার ঘনত্বে শীর্ষ বিভাগ ঢাকা, জনসংখ্যার ঘনত্বের শীর্ষ জেলাও ঢাকা। শুধু ব্যতিক্রম কোনটা? জনসংখ্যা বৃদ্ধির হারে ঢাকা, আর ব্যতিক্রম বৃদ্ধির হারে গাজীপুর জেলা। এটা একটু ব্যতিক্রম, অর্থাৎ গাজীপুরটা একটু ব্যতিক্রম, আর সবকিছু ঢাকা। বলা ক্লিয়ার? বলা ক্লিয়ার? বুঝাইতে পারলাম? জিনিসটা কি ক্লিয়ার হইল? জিনিসটা ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কি জিনিসটা? কনফিউশন আছে? আর কনফিউশন আছে? কোনো কনফিউশন? এখান থেকে প্রশ্ন কিন্তু হয়েছে, সহজ করে মনে রাখবেন, যেভাবে বুঝাইছি সেভাবে বুঝেন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। এইবার আসেন, এতক্ষণ তো বড় দেখলাম, সবগুলা বড় দেখলাম না?
এবার আসেন সর্বনিম্ন। এটা তো শীর্ষ পড়লাম, আমরা জনসংখ্যায় শীর্ষ পড়লাম। এবার আসেন সর্বনিম্ন। জনসংখ্যায় সর্বনিম্ন, খেয়াল করেন, জনসংখ্যায় যদি বলে সর্বনিম্ন বিভাগ কোনটা? বরিশাল। জনসংখ্যায় সর্বনিম্ন বরিশাল আর সর্বোচ্চ ঢাকা। জনসংখ্যায় সর্বনিম্ন বরিশাল আর সর্বোচ্চ কে? ঢাকা। এবার জনসংখ্যার বৃদ্ধির হার, বৃদ্ধির হার এটাও কম বরিশাল। বৃদ্ধির হার কোথায় কম? বরিশাল। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল, এটাও বরিশাল। তাহলে জনসংখ্যায় সর্বনিম্ন বরিশাল বিভাগ, জনসংখ্যার বৃদ্ধির হারে বরিশাল বিভাগ, জনসংখ্যার ঘনত্বেও বরিশাল বিভাগ। বুঝাইতে পারলাম? এইবার জেলাতে একটু ঝামেলা আছে। যদি বলে জনসংখ্যায় শীর্ষ জেলা কোনটা, এটা কিন্তু বিভাগ, বরিশাল বিভাগের কথা বললাম। বরিশাল বিভাগে জনসংখ্যায় সর্বনিম্ন, জনসংখ্যার বৃদ্ধির হারে সর্বনিম্ন, জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন। এবার যদি বলে জনসংখ্যায় সর্বনিম্ন জেলা কোনটা, এইটাই একটু ব্যতিক্রমী জিনিসপত্র। যদি বলে জনসংখ্যায় সর্বনিম্ন জেলা, যদি বলে জেলা বান্দরবান, জেলা কোনটা? সর্বনিম্ন জেলা কোনটা? বান্দরবান। আর যদি বলে বৃদ্ধির হারে সর্বনিম্ন কোনটা? বৃদ্ধির হার। এই বৃদ্ধির হার সবচেয়ে কম কোথায়? ঝালকাঠি। কোথায় ভাই? ঝালকাঠি। বৃদ্ধির হারে ঝালকাঠি। আর যদি বলে ঘনত্বতে রাঙামাটি। সবচেয়ে কম ঘনত্ব কোথায়? রাঙামাটিতে। ঘনত্ব আমি এই পাশে লিখলাম, ঘনত্ব রাঙামাটি। এইটা একটু ভালো করে মনে রাখতে হবে, রাঙামাটি। এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি এই পুরো জিনিসটা আবার একবার একটু বুঝাই দেই, মন দিয়ে শোনেন। ওকে, একবার আমি একটু বুঝাই দিই, মন দিয়ে শোনেন। শেষবার বুঝাবো, মন দিয়ে একটু শোনেন। বিভাগের কথা চিন্তা করেন। কি চিন্তা করবেন? বিভাগ। তাহলে জনসংখ্যায় শীর্ষ বিভাগ ঢাকা, জনসংখ্যায় শীর্ষ বিভাগ ঢাকা, শীর্ষ জেলা উভয়ই ঢাকা। জনসংখ্যার ঘনত্বেও ঢাকা, জনসংখ্যার ঘনত্বে জেলায়ও ঢাকা। অর্থাৎ জনসংখ্যায় শীর্ষ ঢাকা জেলা, জনসংখ্যায় শীর্ষ বিভাগ ঢাকা, জনসংখ্যার ঘনত্বেও বিভাগে ঢাকা, ঘনত্বেও জেলায় ঢাকা। শুধু ব্যতিক্রম, জনসংখ্যায় শীর্ষ বৃদ্ধির হারে শীর্ষ জেলাটা হলো ব্যতিক্রম গাজীপুর। জেলাটা কি? গাজীপুর। শুধু এইটা একটু কেমন যেন কনফিউশন লাগবে, কিন্তু ব্যতিক্রম তথ্য ভালো করে পড়তে হবে। সো এই বড়টা ক্লিয়ার। এবার আসেন সর্বনিম্নতে আসেন। জনসংখ্যায় সর্বনিম্ন বিভাগ হলো বরিশাল, জনসংখ্যায় বৃদ্ধির হারে সর্বনিম্ন বরিশাল, জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন বরিশাল। সর্বনিম্ন কি? বরিশাল। আচ্ছা, এবার আসেন, এবার জনসংখ্যায় সর্বনিম্ন যদি জেলা বলে বান্দরবান, বৃদ্ধির হারে যদি বলে ঝালকাঠি জেলা, ঘনত্বতে যদি বলে রাঙামাটি জেলা। এগুলো সব সর্বনিম্ন। বুঝাতে পারলাম? বুঝছেন কি না এলোমেলো লাগাইছেন? এরপর বইটা একটু ভালো করে দেখে পড়বেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। বই দেখে পড়বেন, ক্লিয়ার হয়ে যাবে। পৃষ্ঠা 19-এ আছি আমরা। পৃষ্ঠা 19। ওকে, পৃষ্ঠা 19। এরপরে আমরা একটু আলোচনা করতে চাই পৃষ্ঠা 19-এর মধ্যে আরো কি কি আছে দেখি। 19-এর আরো কয়েকটা জিনিস একটু ভালো করে দেখবেন। দেখেন, এই যে বিভিন্ন নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তিত নাম। চতুর্থ অর্থনৈতিক শুমারিটা দেখবেন একটু ভালো করে।
পৃষ্ঠা 20-এর মধ্যে চতুর্থ অর্থনৈতিক সুমারিটা দেখবেন। নাম পরিবর্তন হয়েছে, বঙ্গবন্ধু রেল সেতুর নাম যমুনা বহুমুখী রেল সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরের নাম হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির নাম হচ্ছে বাংলাদেশ ফিল্ম সিটি। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট এর নাম হয়েছে তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের নাম হচ্ছে ডুলা হাজরা সাফারি পার্ক, কক্সবাজার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের নাম আরেকটা নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, আরেকটা নাম হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যেটা গাজীপুরে আছে। পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা 20। রোকেয়া আমিন নুজা বলতেছে সাক্ষরতার হারটা দিয়েন না স্যার। ওকে, বই থেকে পড়বেন, দেখবেন আরো সহজ লাগবে। আমি একটু জাস্ট ওভারভিউ করে দিলাম আপনাদেরকে। ওকে, পৃষ্ঠা নাম্বার 20 পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, আমি আজকে খুব বেশি দূর বাড়াবো না। আমার ইচ্ছা ছিল আজকে আপনাদেরকে 8:30 পর্যন্তই ক্লাস নিব, কিন্তু মাঝখানে একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, খেয়াল করেন আপনারা 20 পৃষ্ঠা পর্যন্ত এটা ভালো করে পড়েন। আমরা 5 তারিখ থেকে পরীক্ষা শুরু করে দিব। আমরা 5 তারিখ থেকে শুরু করব। সাক্ষরতা লাগবে, একটু সাক্ষরতার জিনিসগুলো একটু দেখে নেবেন আপনারা, যে সাক্ষরতার বর্তমানে কোনটা আছে দেখবেন। সাক্ষরতায় শীর্ষ বিভাগ হচ্ছে ঢাকা, সর্বনিম্ন বিভাগ হচ্ছে ময়মনসিংহ। দেখবেন সাক্ষরতায় শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর আর সর্বনিম্ন জেলা হচ্ছে জামালপুর। এই জিনিসগুলো দেখে নেবেন। আচ্ছা, 20 পৃষ্ঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। আমরা ঠিক 5 তারিখ থেকে আমরা মানে পরীক্ষা শুরু করবো ইনশাআল্লাহ, মানে আগামীকাল থেকেই। কোন বই থেকে পড়াচ্ছেন? আমরা মেহিরজিকে ফাইনাল সাজেশন থেকে পড়াচ্ছি। স্যার, সাম্প্রতিক থেকে সব মিলিয়ে কত মার্ক আসবে? ঢাকা ইউনিভার্সিটিতে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে 7 থেকে 8টা প্রশ্ন সাম্প্রতিক রিলেটেড আসবে। সো আমি 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম। আমাদের এই বইয়ের সাম্প্রতিক দেয়া আছে খুব সম্ভবত 36 পৃষ্ঠা পর্যন্ত সাম্প্রতিক দেয়া আছে, আর আরো 16 পৃষ্ঠা আছে। আমি আরো আগামীকালকে আরেকটা ক্লাস নিব। আগামীকাল 5 তারিখে একটা ক্লাস নিব, 6 তারিখে একটা ক্লাস নিব। তাহলে এই 2টা ক্লাসের সাম্প্রতিক কভার করে দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের আগামীকাল 5 তারিখ আরেকটা ক্লাস নিব ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে। 6 তারিখ ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে ইনশাআল্লাহ, ঠিক আছে? আরেকটা ক্লাস নিয়ে আমাদের সাম্প্রতিক অংশটা আলোচনা শেষ হয়ে যাবে। এরপরে আমরা একদম বেসিক অ্যাফেয়ার্স থেকে ম্যারাথন ক্লাস নিব। বেসিক অ্যাফেয়ার্স এর ম্যারাথন ক্লাস নিব। সেই ক্লাসগুলো হবে, ডিউরেশন হবে অন্তত 7 থেকে 8 ঘন্টা ডিউরেশন হবে। ধরে রাখেন 7 থেকে 8 ঘন্টা ডিউরেশন হবে। ধরে নেন সেই ক্লাসগুলো শুরু হবে বিকাল 4টা থেকে একদম সেই রাত 10টা পর্যন্ত, এরকম চলবে, বা 12টা পর্যন্ত চলবে। সিইউতে কয়টা আসতে পারে একজন প্রশ্ন করছে। বিগত বছরের প্রশ্ন সলভ করেন তাহলেই হবে। আচ্ছা, আমরা আজকে রাত 10টায়, ঠিক রাত 10টায় আমাদের এই যে ট্যালেন্ট হান্ট বইটা আছে, যেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট। আমরা গতদিন 2টা ক্লাস নিয়েছি ট্যালেন্ট হান্টের, মানে গত পরশু আর গতদিন আমরা 8 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমাদের 9 নম্বর মডেল টেস্ট থেকে আমরা শুরু করব যতদূর পর্যন্ত আগাইতে পারি। আজকে যতদূর পর্যন্ত আগাইতে পারি আমরা এই ট্যালেন্ট হান্ট আজকে রাত 10টা থেকে শুরু করব। ক্লাস ঠিক রাত 10টায় শুরু করব। কোথায় হবে ক্লাস হবে অর্ণব স্যার পেজে। কোথায় হবে ব্রাদার? অর্ণব স্যার পেজ থেকে ট্যালেন্ট হান্ট মডেল টেস্ট এই মডেল টেস্ট সলভ ক্লাসটা হবে। আর এই সলভ ক্লাসগুলো, এগুলো সব ক্লাসই আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন জানেন?
কোথায় পাবেন জানেন? সব পাবেন ইউটিউব চ্যানেলে। অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলেও আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই রাত 10টায় ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। চলে আসবেন, কেউ মিস করবেন না, মিস করবেন না। প্রতিদিন ক্লাস আছে ইনশাআল্লাহ, মিস করবেন না কেউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।